সেটা হচ্ছে সবাই জানো অ্যাক্টিভ ভয়েস হয় আর প্যাসিভ ভয়েস হয়। অ্যাক্টিভ ভয়েস জিনিসটা কি? অ্যাক্টিভ ভয়েস জিনিসটা হচ্ছে যেখানে তোমার সাবজেক্ট হচ্ছে কাজটা করছে এরকম। মানে আমরা সাধারণ যে সেন্টেন্স গুলো লিখি, মানে আই রাইট এ লেটার, আই গো টু, আই বট সাম ম্যাঙ্গোজ, এই ধরনের সেন্টেন্স গুলো হচ্ছে কিন্তু সবসময় তোমার হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। মানে এখানে যে সাবজেক্টটা আছে সে নিজে কাজটা করছে। হ্যাঁ, কিন্তু এটা আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে সব সেন্টেন্সের কিন্তু ভয়েস চেঞ্জ হয় না। এখানে একটা ট্রানজিটিভ ভার্ব ইন্ট্রানজিটিভ ভার্বের ব্যাপার আছে। অর্থাৎ হচ্ছে সেন্টেন্সের অবজেক্ট থাকতে হবে। যদি ক্লিয়ার কাট অবজেক্ট না থাকে তাহলে কিন্তু সেটার ভয়েস চেঞ্জ করা যায় না। ট্রানজিটিভ ভার্ব মানে হচ্ছে তার অবজেক্ট থাকবে, ইন্ট্রানজিটিভ ভার্ব মানে তার অবজেক্ট থাকে না। এত ডিটেলসে গিয়ে লাভ নেই। যেটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে ভয়েস চেঞ্জ করতে দিয়েছে মানে আমার সেখানে ভয়েস চেঞ্জের মতো জিনিস আছে। সেটা করতে গেলে আমাকে কিছু রুল ফলো করতে হবে। হুম তো এই যেটা বললাম আই রাইট এ লেটার, এটা একটা এমনি অ্যাসার্টিভ সেন্টেন্স। এখানে আইটা সাবজেক্ট থাকছে, রাইটটা থাকছে তোমার ভার্ব, আর এ লেটার থাকছে অবজেক্ট। আমি চিঠি লিখছি, তার মানে আমি চিঠি লিখি, এখানে আমি হচ্ছি মানে অ্যাক্টিভলি এটা করছি, সেই হিসেবে এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। আবার যদি এই ভার্বটা ঘুরে যায়, অর্থাৎ যদি এখানে এরকম হয় যে এ লেটার ইজ রিটেন বাই মি, মানে আমার দ্বারা কোনো কিছু হয়েছে, এরকম যদি বোঝায়, হ্যাঁ, মানে তখন হচ্ছে কি না ভার্ব ইজ ইন প্যাসিভ ভয়েস। তা কি করে বুঝছি সেটা? না, এখানে হচ্ছে সামথিং ইজ ডান টু দ্য পার্সন অর থিং ডিনোটেড বাই দ্য সাবজেক্ট। মানে কোনো কিছু দ্বারা হচ্ছে, কোনো কিছু করছি। তো তোমরা মনে থাকবে যে আগে তোমরা যখন প্রসেসিং করতে, মনে করে দেখো যে 9-10 এর সময় যখন আমাদের প্রসেসিং গুলো আসতো, যে ধরো অরেঞ্জ জুস প্রিপারেশন, এই ধরনের জিনিস আমরা সবসময় প্যাসিভ ভয়েসে লেখার চেষ্টা করতাম। যে বাজার থেকে অরেঞ্জ কিনে আনা হলো, তারপরে সেইগুলোর মধ্যে থেকে কি বলা হয়, সেই খোসা বাঁচা হলো বা পচাগুলোকে বাদ দেওয়া হলো। মানে ইট হ্যাজ বিন ডান বাই সামওয়ান, সেটা আর আমরা বলতাম না, সব প্যাসিভ ভয়েসে লিখতাম যে এটা করা হলো, ওটা করা হলো, মানে কারুর দ্বারা সেটা করা হলো, মানে অর্থাৎ এটা প্যাসিভে লিখতে হতো। হুম তো প্যাসিভলি কোনো কিছু করা হচ্ছে সেটাই হচ্ছে প্যাসিভ। আর পরীক্ষায় যেগুলো দেয় সাধারণত আমরা যেগুলো করে থাকি কি অ্যাক্টিভ থেকে প্যাসিভ, কিন্তু পরীক্ষায় যেগুলো থাকে সেগুলো প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে দেয়। তো সেগুলো একটু টাফ হয়, একটু জটিল হয়। তো আমরা আজকে প্রথম বেসিক জিনিস থেকেই শিখবো, তারপরে আমরা কিন্তু মানে একটু ডিফিকাল্ট স্টেজে যাব। প্রথম থেকেই যদি ওই প্যাসিভ টু অ্যাক্টিভ করতে যাই তাহলে গন্ডগোল হয়ে যাবে। তো প্রথমে আমরা অ্যাসার্টিভ মানে বেসিক যে রুলস গুলো আছে সেগুলো একবার একটু বলে দিই। প্রত্যেকে খাতা নিয়ে নিশ্চয়ই বসেছো। ফোন থেকে কি স্ক্রিন শেয়ার করা যায়? করা যায় হ্যাঁ স্যার, না। করা যায়। সাইডে যে 3টে পুট আছে ওখানে মারুন, টেনশন হবে। হ্যাঁ, করা যাচ্ছে, হ্যাঁ। না। আপনার ফোনের সাইডে দেখুন না, 3টে পুট আছে একটা গোলের মধ্যে, ওটা মারুন, শেয়ার স্ক্রিন লেখা থাকবে, ওখানে মারুন, শেয়ার হবে। দেখো তো, দেখতে পাচ্ছ? হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হচ্ছে হচ্ছে, হ্যাঁ হচ্ছে। আচ্ছা, এবার দেখো, আমরা আজকে কিছু ভয়েস চেঞ্জের রুলস লিখবো, দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার, লেখাটা বড্ড একটু ছোট বড় কিছু করুন, দেখা লেখাটা যাচ্ছে। একটু বড় করুন। হ্যাঁ, এবার ঠিক ওটা আছে। তোমরা ওই স্ক্রিনে আঙ্গুল দিয়ে দিয়ে করতে পারবে। দেখো বড় হয়নি এবার? হ্যাঁ লেখাটা হ্যাঁ হয়েছে। বড় হচ্ছে। হ্যাঁ, এবার দেখো আমি লিখছি। রুল 1-এ আমরা লিখছি, দেখো, সাবজেক্ট প্লাস V1 অবলিক দিয়ে V2 দিলাম। সেন্টেন্সের রুলস হচ্ছে তো স্যার, হেডিং হ্যাঁ, এর অ্যাসার্টিভ, হ্যাঁ অ্যাসার্টিভেরই রুল হচ্ছে।
স্যার হ্যাঁ দেখো, বলো বলো কে কি বলছিল বলো। স্যার এটা সাবজেক্ট প্লাস V1 অবলিক V2 হ্যাঁ প্লাস অবজেক্ট, তারপর হ্যাঁ আবার যে সাবজেক্ট দিয়েছেন ওটা কি পরের লাইনে লিখবো? হ্যাঁ, এটা প্যাসিভ, এটা হচ্ছে সেকেন্ড লাইনটা প্যাসিভ ভয়েসে অ্যাক্টিভ, হবে। এই উপরেরটা হলো অ্যাক্টিভ, ঠিক আছে। হ্যাঁ আমি ওটা এবার থেকে আগেই লিখে দিচ্ছি, তাহলে এটা হচ্ছে প্যাসিভ, এটা অ্যাক্টিভ। আমি আগে অ্যাক্টিভ লিখবো তারপর প্যাসিভ লিখবো, ঠিক আছে। দেখো এবার বুঝতে পারছো? হ্যাঁ স্যার। হ্যাঁ, এবার আমি একটু বলে নিই, সবাই লেখো তার সাথে সাথে শুনতে থাকো যেটা আমি সেন্টেন্সটা লিখলাম। কে কি বলো, এই এটা আমি দেখতে পাচ্ছি না। অনিলটা, আচ্ছা, যেটা আমরা লিখেছি প্রথম হচ্ছে কি লিখেছি, যে সাবজেক্ট প্লাস V1 অবলিক V2। V1 মানে জানো যে ভার্বের হচ্ছে তোমার প্রেজেন্ট ফর্ম, যেটাকে আমরা বলি। V1 V2 V3 বিষয়টা একদম ক্লিয়ার করে দিই। যেরকম ডু ডিড ডান বা সি স সিন, V1 বলছি আমরা সি অর্থাৎ প্রেজেন্ট ফর্ম থাকে, V2 বলছি স পাস্ট ফর্ম থাকে, আর V3 বলছি সিন পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে। ঠিক আছে, এটা নিয়ে আমি আর দ্বিতীয়বার বলবো না। সি স সিন মানে এটা মনে রাখবে, এক হচ্ছে V1, দুই হচ্ছে V2, আর V3 হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ সিন। এইরকম ভাবে বোঝাচ্ছি আমি এটা। তো প্রথমে যেটা বলেছি কি, যে সাবজেক্ট থাকবে প্রথমে, তারপরে V1 অথবা V2 যে কোনো একটা থাকতে পারে, প্লাস অবজেক্ট। এরকম যদি কোনো সেন্টেন্স থাকে, আমি এখানে সিঙ্গেল অবজেক্ট দিয়ে বোঝাচ্ছি আপাতত প্রথমটা, তারপর আমি ডবল অবজেক্টে আসছি সেটা পরে। তো প্রথমে কি বলছি, যে এই যে প্রথমে প্যাসিভ ভয়েসের শুরুতে লিখেছি সাবজেক্ট, এই সাবজেক্ট আর অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টের মধ্যে ডিফারেন্স আছে। কি ডিফারেন্স সেটা না, ভয়েস চেঞ্জের সময় সাবজেক্ট অবজেক্ট হচ্ছে জায়গা বদল করে, অর্থাৎ সাবজেক্টটা চলে যায় শেষে অবজেক্টে, আর অবজেক্ট যেটা শেষে থাকে সেটা চলে আসে ফার্স্টে। তার মানে এখানে যে সাবজেক্টটা লিখেছি সেটা হচ্ছে, নিচে যে এক্সাম্পল দিয়েছি হি রাইটস এ লেটার, এটা ধরে আমরা যদি বুঝি যে হি হচ্ছে এখানে সাবজেক্ট, রাইটস হচ্ছে ভি অর্থাৎ ভার্ব। এবার ওখানে কোন ভার্বের ফর্ম আছে তোমরা বুঝতেই পারছো, V1 না V2, আর এ লেটার হচ্ছে অবজেক্ট। তাহলে আমরা যখন আনসারটা করব তখন প্রথমে শুরুতে কিন্তু সাবজেক্ট হিসেবে এ লেটারকে লিখবো, আমরা কিন্তু হি লিখবো না, যেহেতু আমরা ভয়েস চেঞ্জটা প্যাসিভ ভয়েসে নিয়ে যাচ্ছি, অ্যাক্টিভ থেকে প্যাসিভে নিয়ে যাচ্ছি। আবার উল্টোটাই হবে, প্যাসিভ থেকে অ্যাক্টিভে যখন যাব তখন সেম জিনিসই থাকবে কিন্তু উল্টে যাবে সব। তো আমরা প্রথমে এ লেটারটাকে যদি আমরা প্রথমে নিয়ে যাই, দেখো লিখছি এ লেটার। এবার রাইটসটা, রাইটসটা কি আছে, রাইটসটা হচ্ছে তোমার ভার্ব। কি ভার্ব এটা, রাইটসটা হচ্ছে এখানে V1। যেহেতু রাইটসটা V1, তাহলে এর জন্য আমরা এইখানে যে কটা V1 আছে, V1 থাকলে আমরা এই এম ইজ আর এর মধ্যে থেকে আমরা চুজ করব যে কোনটা এখানে বসাবো। তা রাইটস যেহেতু V1, তাহলে V1 থাকলে আমরা এম ইজ আর থেকে দেখবো। এম ইজ আর থেকে এ লেটারের পর আমরা কি লিখি সবাই জানো, যে ইজ। এরপরে নিয়মে কি আছে দেখো, V3 অর্থাৎ এই রাইট এর থার্ড ফর্ম। রাইট এর থার্ড ফর্ম কি না, রিটেন। লেটার ইজ রিটেন বাই। এইবার আমরা যে সাবজেক্টটা আছে, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট হচ্ছে হি, সেটা প্যাসিভ ভয়েসে নিয়ে যাওয়ার আগে আমরা বাই লিখে তারপর ওটাকে প্যাসিভ করব। হি থেকে কি হয়ে যায়, হি থেকে হয়ে যায় হিম। এগুলো তোমরা জানো, হি থেকে হিম হয়, যদি না জানো লিখে নোট করে নাও। হি থেকে হিম হয়ে যায়, সি থাকলে হার হয়, উই থাকলে আস হয়, দে থাকলে দেম হয়, আর আই থাকলে মি হয়, কিন্তু ইউ থাকলে ইউ বসে যায়। আবার মাই পেন, হিজ পেন এগুলো থাকলে কিন্তু কোনো চেঞ্জ হয় না, এগুলো সবসময়
দুটো করে ওয়ার্ড নিয়ে থাকে, এগুলো যেরকম থাকে বসে যাবে। মাই পেন থাকলে মাই পেন বসে যাবে, মাই ডটার থাকলে মাই ডটার বসে যাবে, হ্যাঁ, হিজ ফাদার থাকলে হিজ ফাদার বসে যাবে, ওগুলো যেন আবার চেঞ্জ করতে যাও না। হুম। তো যেগুলো হয় শুধু প্রোনাউন গুলো কিছু চেঞ্জ হয়, হি থাকলে হিম হলো, হ্যাঁ। আর নিয়মটা কি আমরা ফলো করলাম, যেহেতু রাইটস হচ্ছে ভি ওয়ান থাকার জন্য অ্যামিজারের মধ্যে আমরা একটা চুজ করব, ঠিক আছে। এবার আমরা চলে যাচ্ছি পরের যে এটা আছে, মানে আমরা ভি টু থাকলে কি হয়, নিয়ম অনুযায়ী আমাদের এখানে দেখো, যদি আমরা এখানে ভি টু থাকে, ভি টু থাকার জন্য কি আবার এখন জয়েন করতে চাইছে, ভি টু থাকলে কি হয়, ভি টু থাকার জন্য দেখো, যদি ভি টু থাকে তখন আমাদের এই ওয়াজ বা ওয়ার এর মধ্যে থেকে একটা চুজ করতে হবে। তো যদি এখানে দ্বিতীয় যে সেন্টেন্সটা দিয়েছি, দে রোট এ স্টোরি, এখানে দেটা কিন্তু ভি2 হিসেবে আছে। তো দেটা যেহেতু ভি2 হিসেবে আছে, তাহলে এর যখন আমরা ভয়েস চেঞ্জ করব, এবার আমি একজনকে জিজ্ঞেস করব, যারা শুনছে অলরেডি ক্লাসে, কুহেলিকে জিজ্ঞেস করব, কুহেলি বলো, তাহলে আমরা এখানে প্রথমে কি লিখব? এ স্টোরি প্রথমে লিখবো এ স্টোরি, ঠিক আছে। তারপরে ওয়াজ, ওয়াজ, কেন লিখছি ওয়াজ? ওই যে V2 আছে, V2 তে রুলস অনুযায়ী ভি ওয়াজ টু বা আছে, ওয়্যার বসবে। হ্যাঁ, ভি2 তে ওয়াজ বা ওয়ার, এ স্টোরি যেহেতু সেই জন্য ওয়াজ বলবো। তারপরে রিটেন V3 ফর্ম হবে, ভি3 হলো ভি3 ফর্ম। তারপর বাই ডেম। বাই দেম, যে থাকলে দেম হয়ে যায়, ব্যাস, ক্লিয়ার। তাহলে কুহেলি এটা পরিষ্কার একদম সঠিক উত্তর দিয়েছে, মানে ও বুঝেছে বিষয়টা। তোমরা বলো যারা আছো, লুসি বা সুনন্দা বা আরো যারা আছো, প্রিয়াঙ্কা, ডালিয়া তো এটা কিছুই নয়, বাদ দাও, নার্গিস, কি বুঝতে অসুবিধা আছে বলো আমাকে। রুল ওয়ানে না স্যার। ক্লিয়ার তো, রুল ওয়ান? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। বুঝতে পেরেছি। ঠিক আছে। এবার আমি রুল ওয়ানের একটু একটা অন্য জিনিস একটু বলে নিই এই জায়গাতে। ধরো যদি এরকম থাকে, ধরো ডবল অবজেক্ট আছে, কিরকম থাকতে পারে, ধরো এরকম থাকতে পারে যে he gave me a pen, এরকম আছে। এই যে সেন্টেন্সটা দিয়েছি, এই সেন্টেন্সটা যদি আমরা ভয়েস চেঞ্জ করি, এটা আমাকে লুসি বলো তো কি হবে? লুসি আছো লাইনে? লুসি কি বেরিয়ে গেল নাকি? প্রিয়াঙ্কা হ্যাঁ স্যার, বলো বলবো? এটা কি হবে ভয়েস, হ্যাঁ বলো। স্যার এটা হবে আ পেন ওয়াজ গিভেন বাই হিম। পেন ওয়াজ গিভেন বাই হিম। আচ্ছা, আর মিটা কোথায় গেল? আমি তো স্ক্রিনে কিছু দেখতেই পাচ্ছি না। কে? হ্যাঁ স্যার, স্ক্রিনটা ব্ল্যাক হয়ে গেল। মানে কি লিখিয়েছেন আমি কিছুই দেখতে পাচ্ছি না। দেখো এবার দেখো, আমি তো কিছু আপনি করিনি। মুখে বলে দিন, আমি লিখে নিচ্ছি, আমি শুনলামও না ঠিকঠাক, একটু বলবেন উদাহরণটা কি বললেন? হি গেভ মি এ পেন। আচ্ছা আচ্ছা। বাকি কি দেখতে পাচ্ছ না স্ক্রিন? না স্যার, দেখা যাচ্ছে না, ব্ল্যাঙ্ক মানে না ব্ল্যাক হয়ে স্যার, গেছে। কিছুই দেখা যাচ্ছে না, ব্ল্যাঙ্ক। না স্যার, ওরা থেকে আবার স্ক্রিন শেয়ার করুন বন্ধ করে। স্যার এক্ষেত্রে কি লাস্টে টু মি হবে? ওই মিটা অ্যাড করবো কোথায়? কোথায় বলো, এ পেন ওয়াজ গিভেন বাই হিম টু মি। হুম। না, লাস্টে না করে ওটাকে আগে করে দিতে হবে। দেখো এবার দেখা যাচ্ছে স্ক্রিন? হ্যাঁ স্যার, এখন দেখা যাচ্ছে। স্যার বলবো? তুমি এটা বলছো তাই তো? হ্যাঁ বলো বলো। স্যার আমি কি করেছি বলবো? হ্যাঁ বলো আই ওয়াজ গিভেন বলো। এ পেন বাই হিম। তোমারটাও ঠিক আছে, তুমি যেটা বলছো লিখছি, দাঁড়াও। আই ওয়াজ, স্যার শুনতে পাচ্ছেন না? হ্যাঁ, গিভেন এ পেন
বাই হিম, আই ওয়াজ গিভেন এ পেন বাই হিম, তাই তো? এটা তো বলছো, দুটো আনসারই কারেক্ট। ভালো করে বুঝে নাও, এখানে যখন দেখছো শুরুতে কি আছে, হি আছে, হি তার সাবজেক্ট, হির পরে যেটা আছে সেটা কি, সেটা কিন্তু ভার্ব, গেভ, ভি2 আছে। মিটা কি তাহলে, মিটা তাহলে অবজেক্ট, ভি2 পরে আছে যেহেতু ওটা অবজেক্ট। এ পেনটা কি, এ পেনটাও কিন্তু অবজেক্ট বা আদার ওয়ার্ডস, অর্থাৎ এখানে ডাবল অবজেক্ট আছে। সেক্ষেত্রে যারা এটাকে মি দিয়ে করছো, নার্গিস যেটা বলেছে এক্ষুনি, মিটা এদিকে নিয়ে চলে এসছে, আই হয়ে গেল, আর গেভ যেহেতু পাস্ট টেন্স আছে সেই জন্য ভি2 তার নিয়ম অনুসারে ওয়াজ লিখেছে, তারপরে বলেছে গিভেন, থার্ড ফর্ম ওয়াজ গিভেন, এ পেনটাকে ওখানে বসিয়ে দিয়েছে, বাই দিয়ে হিম করেছে। এইটা যারা করছো এটা কিন্তু মানে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট, এবং এইটা ধরে এগোনোই ভালো। এর কারণ আমি পরের উদাহরণটা দিলে বুঝতে পারবে। আর যারা এ পেন ধরে করছো তারাও এটা ঠিক করছো, যে এ পেন প্রথমে এলো, তাহলে ওয়াজ গিভেন হয়ে গেল, কিন্তু মি লেখার সময় কিন্তু এটা মনে রাখতে হবে তার আগে স্যার কিন্তু অপশন যদি দুটোই দেওয়া থাকে, স্যার অপশন যদি দুটোই দেওয়া থাকে তাহলে নার্গিসেরটাই তো অ্যাপ্রোপ্রিয়েট হবে। না, দুটো দেওয়া থাকলে উত্তরটা ভুল হয়, বলতে হবে বোথ আর কারেক্ট, অথবা হচ্ছে তোমার উত্তরটা ভুল আছে, দুটোই তো ঠিক, ভুল কোনোটা নয়। কিন্তু মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট বলছি কেন, কারণ ভুল হওয়ার সম্ভাবনা কম হিসেবে বলছি, তোমাকে তা লিখতে হবে না, তোমাকে অপশন চুজ করতে হবে। প্রথম কথা এরকম দেবে না, যদিও বা দেয় এরকম, তাহলে হচ্ছে তোমাকে বোথ কারেক্ট করতে হবে, এরকম অপশনও থাকবে। আর যদি না থাকে তাহলে প্রশ্নটাই ভুল, তাহলে প্রশ্নটাই ভুল, যেটা ঠিক দেবে সেটাই ঠিক ধরতে হবে, অথবা ওই নাম্বারটা বাদ দিতে হবে, কিছু একটা হবে। হ্যাঁ, আমরা যেটা পড়েছি যে ইনডিরেক্ট অবজেক্টটাকেই সাবজেক্ট করে নিলে বেটার হয়। ইনডিরেক্ট অবজেক্ট বলতে এ পেনটাকে, না, ইনডিরেক্ট অবজেক্ট বলতে আপনার ওই হিম বা মিটাকে, সরি আইটাকে বলছি। হুম মি, হুম, হ্যাঁ। হ্যাঁ সেটা তো ঠিকই, কিন্তু অপশনে হয়তো দেখবে ওইটা দেওয়া নেই, ওই এ পেন দিয়ে দিয়ে কি করবে, দুটোই জেনে রাখা ভালো। হুম, হ্যাঁ দুটোই জেনে রাখা ভালো, কোনোটাই ভুল নয়, কিন্তু টু মিটা দিতে হবে অপশনে, কিন্তু ওই টুটাকে কেটে দিয়ে থাকবে। হ্যাঁ, হয়তো অপশনটা কেউ খেয়াল করলে না, ওখানে কিন্তু এই টু মি, যেরকম ও প্রথমে মিটা উড়িয়েই দিল, বলেইনি প্রথমে প্রিয়াঙ্কা, তারপরে যখন বললো তখন টু মিটা ঠিকই বলেছে, কিন্তু অনেকেই টুটা দেয় না, কিন্তু টুটা দিতেই হবে, টুটা মাস্ট, ওটা না দিলে কিন্তু ভয়েস চেঞ্জটা ভুল হয়েছে। ওখানে একটা প্রিপোজিশন লাগবে, আবার বাই হিমও হবে, ঠিক আছে? তো এটাও জেনে রাখা ভালো। এ পেন দিয়ে করলে আবার কি হচ্ছে, এ পেন ওয়াজ গিভেন টু মি বাই হিম। তো টুটা কিন্তু এখানে ম্যান্ডেটারি যারা এইরকম ভাবে করবে। আর যদি কেউ ওই মি ধরে করো, তাহলে কিন্তু আই ওয়াজ গিভেন এ পেন, এখানে কোনো টু এর ব্যাপার নেই। কিন্তু সব ক্ষেত্রে আবার এই 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 ট্রিকটা কাজে লাগে না, যেরকম আমি একটা পরেরটা দিচ্ছি দেখো, দেখতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, এবার এইটা করো, উই কল টাইগার আওয়ার ন্যাশনাল অ্যানিমাল। বলো একজন, সুনন্দা বলো। স্যার আপনি কি আছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছ না? হ্যাঁ, মানে স্ক্রিনটা কালো হয়ে যাচ্ছে তো বুঝতে পারছি না আপনি আছেন। কেন, আমার তো স্ক্রিন তো অনই রয়েছে গো, আমি তো মানে আমি কিছুই দেখতে পাচ্ছি, স্ক্রিনটা ব্ল্যাক হয়ে গেছে। হোয়াইট ছিল, বাকিরা ব্ল্যাক। আবার ব্ল্যাক। ব্ল্যাক হয়ে গেল। দাঁড়াও আরেকবার তাহলে এ করি।
দেখো এবার দেখতে পাচ্ছ, দেখা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। বলো বলো সুনন্দা বলো। উই কল টাইগার আওয়ার ন্যাশনাল স্যার, আমি পারবো না, আমি পারবো পারবো না না। বললে হবে না, বলতে হবে। উইটা কি বলো? উইটা চেঞ্জ হয়ে কি হবে ওটাই তো বুঝতে পারলাম না না। উই তো আস হবে, সেটা তো পরের কথা। আগে উইটা কি বলো, সাবজেক্ট না অবজেক্ট? সাবজেক্ট। সাবজেক্ট। তারপরে কলটা তাহলে কি, ভার্ব, তাই তো? সাবজেক্টের পরে কি থাকে? ভার্ব, হ্যাঁ ভার্ব স্যার। থাকবে। কল, তাহলে এটা কোন টেন্সে আছে? V1 না V2? V1। V1 কল আছে, কল্ড হলে V2 হতো, ঠিক আছে। তাহলে যদি V1 বা V2 থাকে তারপরে কি থাকে? অবজেক্ট। তাহলে অবজেক্ট কোনটা? অবজেক্ট হয়তো আওয়ার ন্যাশনাল অ্যানিমাল। না, যেটা না, ভার্বের অবজেক্ট পরে আছে। টাইগার, সরি টাইগার। টাইগার। হুম। আমি কি একবার টাইগার। বলবো স্যার? আচ্ছা, এটা অবজেক্ট চেনার একটা সহজ উপায় বলে দিই। কি বা কাকে দিয়ে প্রশ্ন করা যায় তো? ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন কি বা করে? কাকে দিয়ে প্রশ্ন করলে সেটা হুম অবজেক্ট হয়। দেখো প্রথম থেকে, হি রাইটস এ লেটার, সে লিখছে, সে একটি চিঠি লেখে। সে কি লেখে? চিঠি, ওটা অবজেক্ট। হি রোট এ স্টোরি, সে কি লিখেছিল? স্টোরি। হি গেভ মি আ পেন, সে আমাকে, সে কি বা কাকে বলেছে? সে আমাকে কি দিয়েছিল? পেন, ওটাও ধরলে হবে। আবার সে কাকে পেন দিয়েছিল? আমাকে, এটা ধরলেও হবে। মিটা। হুম। আর উই কল টাইগার আওয়ার ন্যাশনাল, আমরা কাকে হচ্ছে ন্যাশনাল অ্যানিমেল বলি? টাইগারকে। আমরা কি ন্যাশনাল অ্যানিমেল বলি? তো প্রশ্নটাই হয় না, না। সেই জন্য এখানে আওয়ার ন্যাশনাল অ্যানিমেলটা কিন্তু অবজেক্ট হিসেবে ট্রিট করলে হবে না। আমরা কাকে ন্যাশনাল অ্যানিমেল বলি? না, টাইগারকে। সেই হিসেবে টাইগারটা হচ্ছে অবজেক্ট। এটা মনে রাখবে। কি বা কাকে দিয়ে প্রশ্ন করবে, দেখবে যে উত্তরটা আসছে সেটাই হচ্ছে অবজেক্ট। হুম। তো তাহলে টাইগার হয়ে গেল অবজেক্ট। তাহলে প্রথমে টাইগার লিখবো। হুম। টাইগার লেখার পরে স্যার যেহেতু এখানে এটা V1। স্যার শুধু টাইগার বসালেই তো হবে, দা বসাবার তো দরকার নেই। না না না, টাইগারই লিখবে। হ্যাঁ, তারপরে যেহেতু কল এখানে যা আছে ওর বাইরে কিছু আনা যাবে না, আর্টিকেল। তো কলটা V1 তুমি বললে, তাহলে অ্যামিজারের মধ্যে একটা লিখতে হবে। টাইগারের পরে কি লিখবো? ইজ। ইজ। হ্যাঁ ইজ। ইজ। ইজ লিখবো। ইজ পুরো জাতিকে টাইগার বোঝাচ্ছে। ইজই লিখবো, টাইগার ইজ, তাই তো? তারপরে V3 করলে কল থেকে কল্ড হয়ে যাবে। কল্ড, টাইগার ইজ কল্ড। এবারে আওয়ার ন্যাশনাল অ্যানিমেলটা ওখানে বসিয়ে দেবে, তারপর বাই আস দিয়ে দেবে। হিউম্যান। স্যার বায়াস লিখলেও হবে, না লিখলেও হবে। না লিখলেও হবে। হ্যাঁ, এবার তোমার অপশনে যেরকম থাকবে, যদি থাকে লিখবে, না হলে লিখবে না। মানে লেখার তো কিছু নেই, থাকলে চুজ করবে, না লেখার দরকার নেই। এই এখানে বায়াস সাধারণত উজ্জ্ব থাকে, সাধারণত থাকবে না। হ্যাঁ স্যার, কারণ এখানে আওয়ারটা লিখে দেওয়ার জন্যই বায়াস না লিখলেও চলে। আওয়ার ন্যাশনাল অ্যানিমেল বলে দেওয়া হচ্ছে না। হ্যাঁ, সেই জন্য বায়াসটা থাকে না, এটা থাকবে না ধরে নাও। ওই আমি কেটেই দিলাম তাহলে। এটা থাকে না সাধারণত, এটা উজ্জ্বই থাকে। দেখতে পাচ্ছ তো? স্ক্রিন দেখতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার। দেখো একটা দিয়েছি প্রশ্ন, হি ওয়াজ কল্ড নেতাজি। হ্যাঁ স্যার। হুম। এবার আমাকে, লুসি তো কোথায় চলে গেল, পেলাম না। অনিন্দিতা শুনছো? অনিন্দিতা, হ্যাঁ স্যার। মোটামুটি বুঝতে পারছো? হ্যাঁ, বুঝতে পারছি, আমি তো একটু পরে এসেছি, বুঝতে পারছি। তাহলে এবার তুমি বলো যে হি ওয়াজ কল্ড নেতাজি, এটা আগে আমাকে বলো অ্যাক্টিভ ভয়েস না প্যাসিভ ভয়েস? এটা তো প্যাসিভ ভয়েস। সাহস করেই বলো না, ভয় পাচ্ছ কেন? ঠিকই তো বলছো।
ওয়াজ এর পরে দেখো V3 আছে, তাই তো? হ্যাঁ কিন্তু প্যাসিভ ভয়েস হলো এখানে বাই দিয়ে যেটা থাকে সেটা নেই। যেরকম আগের সেন্টেন্সটা আমরা করলাম, দ্য টাইগার ইজ কল্ড আওয়ার ন্যাশনাল অ্যানিমেল, এখানেও কিন্তু আমরা বাই ইউজ করিনি। পরীক্ষায় অনেক সময় এই সেন্টেন্সটা দিয়েও বলতে পারে এর ভয়েস মানে উল্টোটা করো আর কি, অ্যাক্টিভ করো। সেম এটাও তাই, হি ওয়াজ কল্ড নেতাজি। একটা জিনিস মনে রাখবে, যদি কোনো বি ভার্ব থাকে তারপরে যদি থার্ড ফর্ম থাকে ভার্বের, তার মানে সেটা প্যাসিভ ভয়েস। যদি কোনো হ্যাভ হ্যাজ হ্যাড থাকে তারপরে যদি বিন থাকে তারপরে যদি থার্ড ফর্ম থাকে তাহলে সেটা আচ্ছা ওটা পরে আসবো, এটা আগে বলবো। যদি কোনো বিভাবের পরে ভার্বের থার্ড ফর্ম থাকে, বিভাব মানে কি? অ্যামিজার বা ওয়াজ ওয়্যার। প্রেজেন্টের বিভাব হচ্ছে অ্যামিজার, পাস্টের বিভাব হচ্ছে ওয়াজ ওয়্যার। এইগুলোর পরে হ্যাঁ ওয়াজ এইগুলোর পরে যদি কোনো ভার্বের থার্ড ফর্ম থাকে তাহলে বুঝতে হবে যে এটা প্যাসিভ ভয়েসে আছে। বাই দিয়ে যদি কোনো অবজেক্ট থাকে তাহলে সেটা আমরা সাবজেক্ট করবো, আর যদি না থাকে তাহলে আমাদেরকে কিন্তু নিয়ে আসতে হবে। যেরকম এখানে হি ওয়াজ কল্ড নেতাজি, আমরা কিন্তু উত্তরটা নেতাজি দিয়ে শুরু করলে ভুল হবে, কারণ এখানে নেতাজি কিন্তু কোনো অবজেক্ট নয়। তাহলে কি হতে পারে এখানে? কাকে নেতাজি বলে ডাকতো? কারা ডাকতো? দে বা উই জানতে হবে স্যার। হ্যাঁ ঠিকই বলেছো। স্যার কাকে বললেন না কারা ডাকতো বললেন? কারা বলতে মানে সবাইকেই বোঝাচ্ছে, আমরাই হবে। কারা ডাকে? আমরাই ডাকি, আমরাই তো বলি, তাই না? আমরা তো এখানে মানে যখন কোনো অবজেক্ট থাকে না তখন আমরা সাধারণত সামওয়ান বা সামবডি এই ধরনের কিছু ইউজ করি, কিন্তু এই সেন্টেন্সটার ক্ষেত্রে আমরা তো সামওয়ান বা সামবডি ইউজ করতে পারবো না, কারণ এটা কিন্তু সবাই ডাকে। হ্যাঁ, এই যে উই বলে আমরা, এই নেতাজি বলে আমরা সবাই সম্বোধন করি, তাই না? তাহলে এখানে কিন্তু আমরা ওই সামওয়ান বলতে পারবো না, এখানে আমাদেরকে উই বলতে হ্যাঁ হবে। স্যার, উই না বলে দে আনলেও হবে স্যার, কারণ দে বলতে হ্যাঁ ওনার সেনাবাহিনীকে বলা হচ্ছে, হ্যাঁ যারা ওনাকে নেতাজি বলে ডাকতো। হ্যাঁ হ্যাঁ, সাধারণত এটা আমরা উই ইউজ করি, কারণ নেতাজি তো আমরা বলি নেতাজি সুভাষচন্দ্র বোস, সেই হিসেবে আমরা উই ইউজ করলাম, ঠিক আছে? এবার দেখো ওয়াজ কল্ড আছে, ওয়াজ কল্ড আছে স্যার মানে আমি এখানে দে কেন বলছি, আপনি ওয়াজ লিখছেন বলেই দে বললাম। উই তো হলে স্যার আমরা এখনো বলি, বুঝতে পারছেন আমি কি বলছি? হ্যাঁ না, আচ্ছা সেই হিসেবে বলছো। হ্যাঁ আমি ওয়াজের জন্য বললাম যে তখন তারা বলতো পাস্ট টেন্স হিসেবে। ঠিক আছে, ওটা নিয়ে অসুবিধা নেই টেন্সের জন্য। অ্যাকচুয়ালি এটা তাহলে হি ইজ থাকতো আর কি প্রশ্নটায়, আমরা তো এখনো বলি। আমি একটা এক্সাম্পল দিচ্ছি আর কি, ঠিক আছে? তোমার কথা অনুযায়ী যদি বলি, লজিক ধরলে তাহলে ঠিক আছে, দেই হলো, ধরলাম উই বা দে। অ্যাকচুয়ালি এটা হি ইজই থাকার কথা, এখনো আমরা ডাকি যেহেতু, তাই না? প্রশ্নটাই হচ্ছে ইজ দিয়ে থাকার কথা। হ্যাঁ স্যার আমি ওয়াজ দেখেই বললাম যে তার সেনাবাহিনীরা যে ডাকতো ওই জন্য দে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তাহলে এবার আমরা ওয়াজ কল কখন করি? যখন আমাদের রুলটা কি বলছে, যখন আমরা ওয়াজ ভাবে থার্ড ফর্ম কখন করি প্যাসিভে? যখন অ্যাক্টিভে সাবজেক্টের সঙ্গে V2 থাকে, তাই তো? সাবজেক্টের সঙ্গে V2 থাকলে তবেই তো আমরা ওয়াজ আনি। এবার প্রশ্নে আমাকে ওয়াজ দিয়ে দিয়েছে, তাহলে আমাকে V2 নিয়ে আসতে হবে। প্রশ্নে যদি আমার অ্যামিজার আর ভার্বের থার্ড ফর্ম দেয় তাহলে আমাকে V1 নিয়ে আসতে হবে। বোঝা গেল? প্যাসিভ ভয়েসে যদি সেন্টেন্সটা থাকে, যদি প্যাসিভ ভয়েসের সেন্টেন্সটাকেই প্রশ্ন হিসেবে দেয় অ্যামিজার দিয়ে তারপর ভাবে থার্ড ফর্ম দিয়ে, তাহলে আমাকে উল্টোটা করতে হবে, অর্থাৎ V1 লিখতে হবে। আর যদি ওয়াজ ওয়ার দিয়ে দেয় তাহলে আমাকে V2 লিখতে হবে। তাহলে আমরা এখানে যেহেতু ওয়াজ দিয়ে দিয়েছে তাহলে আমরা V2 লিখবো। V2 কি হয়? কল্ড এর V2 তো কল্ডই হয়, হ্যাঁ কল থেকে কল্ডই হয়, তাহলে উই কল্ড হয়ে গেল। এবার আমরা কি জানি V2 পরে কি লিখতে হয়? অবজেক্ট। তাহলে এখানে অবজেক্ট কোনটা হবে? হিটা হবে, হিটা সাবজেক্ট আছে, ওটা অবজেক্ট হয়ে যাবে। তারপর আমরা কি লিখবো? নেতাজিটাকে বসিয়ে দেবো। তাহলে উই বা দে যেটা হোক লিখলাম, অপশনে যা থাকবে কল্ড হিম নেতাজি। বলো কারোর কোথাও ডাউট থাকলে। স্যার বলছি রুলটা আরেকবার বলবেন আমাকে, আমি তো একটু লেট করে ঢুকেছি, একটু তাহলে ক্লিয়ার হয়ে যাবে। বলছো? হ্যাঁ স্যার। আচ্ছা, রুলটা একবার বলে দিচ্ছি, তাও আর একবার শুনে নাও সবাই। ভয়েসের তো দুটো ভাগ হচ্ছে,
এখানে আমরা প্রথম রুলে পড়ে আছি। মানে প্রথম রুলটা বলতে কি, যেখানে আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম আর পাস্ট ফর্ম নিয়ে কথা বলছি, অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স হয় আর পাস্ট ইনডেফিনাইট টেন্সের ভয়েস টেন্স নিয়ে কথা বলছি, দুটোকে একটা জায়গায় ঢুকিয়ে দিয়েছি। অর্থাৎ সাবজেক্ট মানে সেন্টেন্সে যদি এরকম থাকে, সাবজেক্টের পরে যদি কোনো ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে অথবা ভার্বের পাস্ট ফর্ম, যে কোনো একটা থাকবে, দুটো তো আর থাকতে পারে না, প্লাস অবজেক্ট, এই ধরনের যদি কোনো সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করতে হয় তাহলে ভয়েস চেঞ্জের নিয়ম অনুযায়ী অবজেক্ট সবসময় সাবজেক্ট হয়ে যায় আর সাবজেক্ট সবসময় অবজেক্টে চলে যায়। এটা তো ইন্টারচেঞ্জ হয় প্রত্যেকটা ক্ষেত্রে। কিন্তু যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে অর্থাৎ V1 থাকে, V1 এর জন্য am is are আসে, V2 থাকলে was were আসে। তারপরে ওই মেন ভার্বটারই থার্ড ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। তারপরে যেটা বললাম ইন্টারচেঞ্জ হয়ে ওই সাবজেক্টটা চলে যায় অবজেক্টে, কিন্তু তার আগে একটা বাই প্রিপোজিশন বসাতে হয়। ঠিক আছে, সেই জন্য প্রথম যে উত্তরটা আমরা করেছিলাম হি রাইটস এ লেটার, এখানে হি ছিল সাবজেক্ট, রাইটস ছিল V1, এ লেটার ছিল অবজেক্ট। আমরা ভয়েস চেঞ্জের পর কি দাঁড় করালাম, এ লেটার প্রথমে চলে এলো, যেহেতু ওটা V1 তাই অ্যামিজারের মধ্যে ইজটাকে নিলাম, আর মেন ভার্বের থার্ড ফর্ম করলে হয় রিটেন, তারপর বাই দিয়ে হি থেকে হিম হয়ে গেল। 2 নম্বর যে সেন্টেন্সটা ছিল হি রোট না দে রোট এ স্টোরি, এখানে আমরা এই স্টোরিটাকে প্রথমে নিয়ে চলে এসেছি। রোড যেহেতু V2 তার জন্য ওয়াজ বা ওয়্যার এর মধ্যে থেকে ওয়াজকে চুজ করলাম, রোটের থার্ড ফর্ম করলাম রিটেন, তারপর বাই দিয়ে দেটাকে নিয়ে চলে গেলাম, হয়ে গেল দেম। ঠিক আছে, তারপরের যে সেন্টেন্স গুলো দিয়েছি সেগুলোতে দেখো ডবল অবজেক্ট আছে। হ্যাঁ, যে কোনো একটা ধরে করলেই হবে। হি গেভ মি আ পেন, মিটাকে আমরা এখন অবজেক্ট করলে উত্তর হবে আই ওয়াজ গিভেন আ পেন বাই হিম, আর এ পেনটাকে অবজেক্ট ধরে করলে হবে পেন ওয়াজ গিভেন টু মি বাই হিম। এক্ষেত্রে একটা প্রিপোজিশন এক্সট্রা টু মি আনতে হচ্ছে। যেগুলোতে প্রশ্ন করবে কি বা কাকে দিয়ে ভার্বকে, যদি দেখা যায় যে ডবল উত্তর আসে তাহলে ডবল অবজেক্ট আছে। দুরকম ভাবে করা যায়, যেরকম হি গেভ মি এ পেনের ক্ষেত্রে হয়েছে, সে আমাকে কি দিয়েছিল, পেন দিয়েছিল, তাই পেন দিয়ে একটা করা গিয়েছে। সে কাকে পেন দিয়েছিল, আমাকে পেন দিয়েছিল, সেই জন্য আই দিয়ে একটা করা গিয়েছে। উই কল টাইগার আওয়ার ন্যাশনাল অ্যানিমেল, আমরা বাঘকে আমাদের জাতীয় পশু বলি। আমরা কাকে জাতীয় পশু বলি, বাঘকে বলি। আমরা জাতীয় পশু কি বলি এরকম তো আর প্রশ্ন হয় না, সেই জন্য ওটা আওয়ার ন্যাশনাল অ্যানিমেল দিয়ে কিন্তু কোনো ভয়েস চেঞ্জ করা যাবে না, যেহেতু ওটা কিন্তু অবজেক্ট না, ওটা আদার ওয়ার্ড হিসেবে ট্রিট হয়েছে। আর লাস্ট যেটা দিয়েছিলাম প্যাসিভ ভয়েসে ছিল হি ওয়াজ কল্ড নেতাজি, সেটাকে আমরা করলাম কি উই বা দে। এটা কোথা থেকে এলো, সাধারণত প্যাসিভ ভয়েসের গুলোর ক্ষেত্রে দেখবে অবজেক্টটা উজ্জ্ব থাকে কিছু কিছু সেন্টেন্সে, যেরকম এখানে আছে। এখানে দেখো যদি এটা নেতাজি অবজেক্ট হতো তাহলে এর আগে বাই থাকতো বা টু থাকতো, কিছু তো একটা থাকতো, কিন্তু কিছুই নেই। তো আমরা হি ওয়াজ কল্ড নেতাজি, কে তাকে ডাকতো, কে বা এখানে আমরা কে দিয়ে যদি প্রশ্ন করি তাহলে তো সাবজেক্টটাই মিসিং। কে ডাকতো, কে কে ডাকতো জানি না। হি ওয়াজ কল্ড নেতাজি, কে ডাকতো জানি না, কে দিয়ে করলে তাও সাবজেক্ট চলে আসবে। তো এখানে সাবজেক্টটা যেহেতু নেই তাহলে আমাদের নিয়ে আসতে হবে, কখনো আমরা সামওয়ান নিয়ে আসতে পারবো, কখনো আমরা সামবডি নিয়ে আসতে পারবো, কখনো ওয়ান নিয়ে আসতে পারবো, কখনো অথরিটি নিয়ে আসতে পারবো, কখনো দে নিয়ে আসতে পারি, কখনো উই নিয়ে আসতে পারি। এটা সেন্টেন্স অনুযায়ী প্রযোজ্য হয়। আমরা যখন পরের রুলগুলোতে যাব দেখবো এক একটা আসবে। তো এখানে আমরা দে বা উই আমরা ইউজ করতে পারি, এবং যেহেতু এখানে ওয়াজ কল্ড আছে, ওয়াজ কল্ড কখন হয়, বি ভার্বের পরে যদি ভার্বের থার্ড ফর্ম থাকে তাহলে বুঝতে হবে এটা প্যাসিভ ভয়েসে আছে, এবং যেহেতু বি ভার্বটা পাস্ট টেন্সে তাই মেন ভার্বের পাস্ট ফর্ম লিখবো। যদি বি ভার্বটা প্রেজেন্ট টেন্সের হয় তাহলে আমরা মেন ভার্বটা প্রেজেন্ট ফর্মে লিখবো। আর কোথায় এস বা ইএস যোগ হয় তোমরা অলরেডি জানো। তারপরে আমরা হিটাকে অবজেক্ট করেছি, নেতাজিটাকে বসিয়ে দিয়েছি আদার ওয়ার্ডস হিসেবে। ঠিক আছে, এটা হলো রুল 1। এক নিঃশেষে বলে গেছি, অনেকের মাথায় ঢুকেছে, অনেকের মাথায় নাও ঢুকতে পারে, প্র্যাকটিস করবে হয়ে যাবে। তাহলে রুল 2 যাই এবার। স্যার একটু জোরে বলুন না স্যার। হ্যাঁ স্যার, স্যার লাস্টেরটাই আরেকবার করিয়ে দিন। স্যার কোনটা বলো? লাস্টেরটা আরেকটা এক্সাম্পল দিয়ে করিয়ে দিন, প্যাসিভ টু অ্যাক্টিভটা, তারপর স্যার রুল 2 তে চলে যাবে। আচ্ছা আচ্ছা, প্যাসিভ টু অ্যাক্টিভ, ঠিক ঠিক আছে, আচ্ছা ওটা বলছি।
দেখো, দেখতে পাচ্ছ স্ক্রিনটা? হ্যাঁ স্যার। হ্যাঁ, কথা শোনা যাচ্ছে তো? আমি তো জোরেই বলছি গো। আমার মনে হয় এটা গন্ডগোল করছে হেডফোন। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। দেখো, হি ওয়াজ অ্যারেস্টেড, এটার একটা ভয়েস চেঞ্জ করো। স্যার এটা কি সামওয়ান অ্যারেস্টেড হবে? অ্যারেস্ট কে করতে পারে বলো? পুলিশ করে তো। কাকু ছাড়া কে অ্যারেস্ট করবে? এক্ষেত্রে কিন্তু পুলিশ এলো, সামান দিলেও ভুল না, কিন্তু পুলিশ চলবে। সামওয়ান চলবে, কিন্তু আমাদের ইংলিশ স্টুডেন্টদের ক্ষেত্রে সামওয়ান হলে ভুল দিয়ে দেবে। না, এটা কম্পিটিটিভ এক্সামে কিন্তু চলতে পারে। অ্যারেস্টেড অ্যাকচুয়ালি পুলিশই করে, এখানে কেউ করতে পারে না, ও নর্মালের ক্ষেত্রে বলছি না, আমরা যারা ইংলিশের স্টুডেন্ট ওদের সামওয়ান লিখলে কেটে ফাঁকা করে দেয়। মানে আগে যারা 2 নাম্বারের উপর যারা খাতায় লিখতো, এখন তো সব এমসিকিউ এসে গেছে। দিদিগুলো বলতো যে এইসব সামওয়ান টামান চলবে না। কারণ এটা তো তোমার পরিষ্কার অ্যারেস্ট একমাত্র কে করতে স্যার? পারে তো জানাই। স্যার, ফার্মার আর পিজেন্টের মধ্যে কোনো পার্থক্য আছে নাকি? ফার্মার আর পিজেন্ট? হ্যাঁ। না, একই সিনোনিম তো সবই। জানি না, কিছু পার্থক্য আছে? না, আসলে স্যার আমার হিস্ট্রি বইয়েতে মানে একটা লাইনে ফার্মার্স লেখা আছে, আবার তার সাথে সাথে মানে তার পরের অন্যটাতে পিজেন্ট লেখা আছে। মানে একটা হিস্ট্রি বই আছে, মানে ইংলিশের বইটাতে ফার্মার্সও লেখা আছে, পিজেন্টও লেখা আছে, তো ফার্মার্সই লিখতো। শুনতে ভালো লাগছে না? স্টক অফ ওয়ার্ড বাড়াচ্ছে হয়তো, আমার ঠিক জানা নেই, তাহলে আমাকে দেখতে হবে। যদি কোনো সূক্ষ্ম কোনো ডিফারেন্স থেকে থাকে, যে বড় ফার্মার ছোট ফার্মার এরকম কোনো ব্যাপার স্যাপার কিছু থাকতে পারে কিনা, দেখে বলবো তাহলে। ঠিক আছে স্যার। বলো, এক একটা বলো। এই এক মানে কি, ওই যেটা হি ওয়াজ অ্যারেস্টেডটা কি হবে বলো? স্যার বলবো? পুলিশ স্টেট হিম। বলো। হ্যাঁ, কে বললে এটা বলো? নামটা একটু বলো, আমি আসলে হ্যাঁ অনিন্দিতা? ও নার্গিস, হ্যাঁ বলো। পুলিশ অ্যারেস্টেড হিম। হ্যাঁ, একদম ঠিক বলেছো, পুলিশ অ্যারেস্টেড হিম, তাই তো? আর আর কারোর কোনো ডাউট আছে এখানে? নিশ্চয়ই নেই, কারণ কেন করেছে একবার একটু একটু বলে দাও। অ্যারেস্টেড কেন করলে শুধু? স্যার অ্যারেস্ট তো চোরকেই করে, আর পুলিশও অ্যারেস্ট করে না। না, আমি সেটা বলছি না, অ্যারেস্টেড কেন করলে? ওয়াজ অ্যারেস্টেড, ওয়াজটা বাদ দিলে কেন, এটা বলো। স্যার ওটা তো প্যাসিভ ভয়েসে আছে। অ্যাক্টিভে আসার জন্য। যেহেতু ওয়াজ অ্যারেস্টেডটা ওয়াজটা হ্যাঁ, ওয়াজটা যেহেতু পাস্ট টেন্সের বিভাগ, সেই জন্য আমার পাস্ট টেন্সের মেন ভাব লিখতে হবে, অর্থাৎ শুধু অ্যারেস্টেড লিখতে হবে। এখানে অ্যারেস্টেডটা কিন্তু V3 হয়ে আছে প্রশ্নে, আর তুমি যেটা বললে অ্যারেস্টেড, ওটা কিন্তু V2। হ্যাঁ, দেখতে একই হলে কি হবে, কাজ কিন্তু আলাদা। তো সেই জন্য পুলিশ অ্যারেস্টেড হলো, আর হিটা হিম হয়ে গেল। আর দ্য ফিল্ড ইজ প্লাউড, এটা বলো। স্যার এখানে কি ফার্মার নিয়ে আসতে হবে? হ্যাঁ, দ্য সামান ফার্মার দিলেও ভুল নয়। হ্যাঁ বলো বলো। দ্য ফার্মার প্লাউড দ্য ফিল্ড। ইডি হবে না, হবে না? না, ইডি হবে না। ইডিটা হবে না। কেন হবে না বলো? মানে এটা তো প্যাসিভে আছে তো। হ্যাঁ, প্যাসিভে আছে। অ্যাক্টিভে আনার জন্য ঠিকই করেছো। অ্যাক্টিভে আনার জন্য ইডি হবে না। হ্যাঁ, কেন হবে না ডালিয়া বলো? হ্যাঁ, কি বলছেন? ওটা প্রেজেন্ট টেন্সে হবে, প্রেজেন্ট টেন্সে আসবে। এক্সট্রা স্যার অ্যাড করে দেবেন। ই থাকার জন্য ওটা প্রেজেন্ট টেন্সে আসবে, বিভার্বের রূপটা ইজ আছে, মানে প্রেজেন্ট টেন্সে হবে অ্যাক্টিভটা। এইটাই আমি আগেরটাই বলছিলাম, যেখানে ওয়াজ অ্যারেস্টেড আছে, ওয়াজটা উঠে শুধু অ্যারেস্টেড হলো। এখানে কিন্তু ওই অ্যারেস্টেড আছে বলে অ্যারেস্টেড লিখলো না, ওখানে কিন্তু অ্যারেস্টেডটা ছিল, ওয়াজের পরে যে অ্যারেস্টেডটা ছিল সেটা ছিল কিন্তু পাস্ট পার্টিসিপল, V3 ছিল। আর ও যখন উত্তরটা বললো অ্যারেস্টেড, পুলিশ অ্যারেস্টেড, ওই অ্যারেস্টেডটা কিন্তু V2। কেন হচ্ছে এরকম?
কারণ যেহেতু ওখানে ওয়াজ ছিল পাস্ট টেন্সের বি ভার্ব, তাই আমাকে মেন ভার্বটাকে পাস্ট টেন্সে লিখতে হলো, ভি টু তে লিখতে হলো, সেই জন্য অ্যারেস্টেড হলো। আর এখানে দেখো, এখানে বি ভার্বটা আছে ইজ, যেহেতু ইজ আছে তার মানে এটা প্রেজেন্ট টেন্সের বি ভার্ব, তাহলে আমাকে ভার্বটাকে প্রেজেন্ট টেন্সে লিখতে হবে। তুমি যখন প্লাউড লিখবে ইডি যোগ করছো, তাহলে ওটা প্রেজেন্ট টেন্স হচ্ছে না, ওটা পাস্ট টেন্স হয়ে যাচ্ছে। সেই জন্য ওটাকে প্রেজেন্ট টেন্সে লিখতে গেলে আমাকে ওখানে শুধুমাত্র ওই ওয়ার্ডটা লিখতে হবে ডি বাদ দিয়ে, কিন্তু আবার এস যোগ করতে হচ্ছে, কারণ যেহেতু ফার্মার হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার, সেই জন্য আমার ওখানে আবার এস বাই এস যোগ করার ব্যাপার আছে। সেই জন্য উত্তরটা হবে দ্য ফার্মার প্লাউজ দ্য ফিল্ড, এস যোগ হবে, ওই ডিটা উঠে যাবে, ওখানে এস চলে আসবে। তুমি উত্তরটা ঠিকই বলেছো, অ্যাক্টিভে ঠিকই লিখেছো, শুধু ভার্বটা একটু খেয়াল করো। যদি অ্যামিজারের মধ্যে থাকে তাহলে ভার্বটাকে প্রেজেন্ট টেন্সে লিখতে হবে, আর ওয়াজ এর মধ্যে থাকলে ভার্বটাকে পাস্ট টেন্সে লিখতে হবে। ঠিক আছে, বুঝতে পারলে? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এবার এই প্যাসিভ নিয়ে আর কোনো ডাউট নেই আশা করি। রুল 2 তে যাই এবার। হ্যাঁ স্যার চলুন। আচ্ছা, রুল 2 তে যাচ্ছি আমি এবার। এই, এটা কিন্তু অ্যাক্টিভে লিখলাম। হ্যাঁ, প্যাসিভে নিয়ে যাচ্ছি এবার। প্যাসিভ এটা সাবজেক্টে যে অবজেক্ট লিখে দিলে ভালো বুঝতে সুবিধা হতো না? সুবিধা হবে বলছো? হ্যাঁ, আমাদের নয়, মানে যারা ফার্স্ট টাইম ভয়েস চেঞ্জ দেখছে, যে অবজেক্টটা উল্টে সামনে চলে যাচ্ছে বুঝতে সুবিধা হবে ওদের। ঠিক আছে, তাই করে দিচ্ছি। দেখো, রুলটা লিখেছি দেখো। প্রথমে কি লিখেছি? সাবজেক্ট প্লাস এম ইজ আর অবলিক ওয়াজ ওয়্যার প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট। এম ইজ আর মানে প্রেজেন্ট টেন্স বুঝবে, আর ওয়াজ ওয়্যার মানে পাস্ট টেন্স বুঝবে। সেই জন্য দুটো রুলকে একসঙ্গে ঢুকিয়ে দিচ্ছি আজ। আলাদা আলাদা করলে অনেক লেন্দি হয়ে যাবে প্রত্যেকটা। তো রুলস অনুযায়ী আমরা জানি যে অবজেক্টটা সাবজেক্টে চলে এলো, ডালিয়া যেরকম বললো আমি করে দিলাম, তোমাদের সুবিধেও হবে। ঠিকই, যে অবজেক্টটা সাবজেক্টের জায়গায় বসছে। প্লাস কি হচ্ছে, যদি অ্যামিজার থাকে, ওটা দেখো একটা ব্র্যাকেটের মধ্যে রেখেছি, কেন? কারণ অ্যামিজার থাকলে ওর মধ্যে থেকেই বসবে। অবলিক অথবা যদি ওয়াজওয়্যার থাকে, তাহলে ওয়াজওয়্যারের মধ্যে থেকেই বসবে। অর্থাৎ যে টেন্সে তোমার সাবজেক্ট সেন্টেন্সটা থাকবে সেই টেন্সেই রাখতে হবে। যদি অ্যামিজার থাকে তাহলে ওর মধ্যেই লিখবে, যদি ওয়াজওয়্যার দিয়ে থাকে তাহলে ওর মধ্যেই লিখতে হবে। তারপরে কি থাকে? ভার্বের সাথে আইএনজি যোগ থাকে, তারপরে অবজেক্ট থাকে। তাহলে যেহেতু ভার্বের সাথে আইএনজি যোগ আছে, সেই জন্য আমাকে একটা বিইং শব্দটা নিয়ে আসতে হবে। বিইআইএনজি, বিইং। এই বিইংটা হচ্ছে আনতেই হবে, এটা বোঝার জন্য যে এটা প্যাসিভ ভয়েস। বিইং আনবো প্লাস V3 প্লাস সাবজেক্ট, মানে ওই অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটা প্যাসিভ ভয়েসের শেষে চলে এলো।
দেখো দুটো সেন্টেন্স দিয়েছি, হি ইজ রাইটিং এ লেটার আর উই ওয়ার ওয়াচিং টিভি। প্রথম সেন্টেন্সটা দেখো, হি ইজ রাইটিং এ লেটার, এই সেন্টেন্সটার মধ্যে হি হচ্ছে সাবজেক্ট, তারপর অ্যামিজারের মধ্যে দেখো ইজ আছে, অ্যামিজারের মধ্যে ইজ আছে, তারপর দেখো ভার্বের সাথে আইএনজি যোগ আছে ভিআইএনজি, তারপর এ লেটার হচ্ছে অবজেক্ট। দ্বিতীয় সেন্টেন্সটা দেখো, উই আছে সাবজেক্ট, তারপর ওয়াজার এর মধ্যে ওয়্যার আছে, তারপর মেন ভার্বের সাথে আইএনজি যোগ আছে, ওয়াচিং আছে, তারপরে কিন্তু আছে টিভি, এটা হচ্ছে অবজেক্ট। তাহলে রুল অনুযায়ী আমরা প্রথম সেন্টেন্সটা নিয়ে আলোচনা করি। আগে নার্গিস বলো প্রথমে কি লিখবো? এ লেটার। এ লেটার। এবার কি লিখবো? ওয়াজ। না, না ওই ভুলটা করবে না। ইজ আমি কি আছে। বললাম, হ্যাঁ যদি অ্যামিজারের মধ্যে থাকে তাহলে অ্যামিজারের মধ্যে থেকেই লিখতে হবে। তাহলে এ লেটারের পরে কি হয়? ইজ হয়। ইজ। তাহলে হ্যাঁ আমরা স্যার, ইজ। ইজ লিখবো। ইজের পরে কি লিখবো? দেখো লাল করে দিয়েছি আমি, বিইং, এটা কিন্তু লিখতে হবে। এটা না স্যার থাকলে বিং কিন্তু রিটেন বাই, না রিটেন By হবে না, being রোল written. হবে তো। রিটেন হ্যাঁ। হবে, ভার্বের হ্যাঁ, থার্ড স্যার ফর্ম। বি থ্রি আছে যে, হ্যাঁ ভিতরে এই যে রিটেন করলাম, হ্যাঁ ঠিকই বলেছো তো। রাইটিং আছে না, হ্যাঁ, written রাইটিং by এর জন্য him. ওটা রাইট থেকে রিটেন হয়ে যাবে মেন ভার্ব। আচ্ছা আচ্ছা। by him. রিটেন বাই হিম, ঠিকই বলেছো। বোঝা গেল এটা? এটার মধ্যে নিশ্চয়ই হ্যাঁ, কোনো স্যার। অসুবিধা নেই বুঝতে। আর দ্বিতীয় যে উদাহরণটা দিয়েছিলাম ওখানে দেখো প্রথমে কি লিখবো? তাহলে আচ্ছা এটা আমি একে জিজ্ঞেস করি দেখি। অত্যন্তিনা ছিল, অত্যন্তিনা আছো? হ্যাঁ স্যার। বলতে পারবে দ্বিতীয়টা? টিভি আর বিং ওয়াচ টিভি, বাই টিভি, আর তারপরে আর 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 কেন বলছো বলো? ওয়ার আছে বলে। না, ওরা আছে বলে আর হবে? আমি বলেছি। আমি কি বলছি ভালো করে শোনো, যদি এম ইজ আর থাকে তাহলে কিন্তু ওই এম ইজ আর এর মধ্যেই একটা লিখতে হবে। যদি ওয়াজ ওয়ার থাকে তাহলে ওয়াজ ওয়ার এর মধ্যে থেকেই একটা লিখতে হবে। বুঝতে স্যার পারলে? ওয়াজ। স্যার আমি বলি, বলো। ওয়াজ, স্যার টিভি ওয়াজ ওয়াচিং, না বিং ওয়াচিং টিভি ওয়াজ বাই বিং এর পর বলো বিং ওয়াচিং বাই আস। ওয়াচিং নয়, বি3 হবে। V3, ওয়াচ। ওয়াজ বাই দেম। শুধু ওয়াচ। ওয়াজড, ডি V3 তো হবে। ওয়াজড। ওয়াচিং বলে তার V3 হবে না, বুঝতে পেরেছো? তাই না? মেন ভাবে থার্ড ফর্ম করতে হবে, ওয়াজড। আমি ওইখানে বুঝতে পারলাম, ফার্স্টে ওয়াজের জায়গায় ইজ হলো, এই যে হি ওয়াজ রিটিন এ লেটার, লেটার ইজ, তারপরে সেকেন্ড না বারে না কেন না, তুমি ওইটা? ওটা ভালো না, তুমি ভালো করে দেখো, স্ক্রিন দেখতে পাচ্ছ? স্ক্রিনটা দেখছো? যা কোথায় চলে গেল? দেখতে পাচ্ছ স্ক্রিন? দেখো ওখানে দেখো ওখানে ইজ আছে হির পরে, আচ্ছা আচ্ছা, এই জন্য ওখানে ইজ করেছি। আমি ভুল তুলে। না আমি প্রথমে মনে ওয়াজ লিখে তারপর কেটেছি, তুমি আর দেখোনি। না আমি দেখিনি ওই। না এবার দেখো, এবার বুঝতে পারছো ক্লিয়ার? হ্যাঁ এবারে বুঝেছি। ইজ থাকলে অ্যামিজারের মধ্যেই বসছে, ওয়াজওয়ার না, থাকলে এমনি ওয়াজওয়ারের মধ্যেই বসছে। হ্যাঁ এবার বুঝতে পেরেছো তো? আর শোনো, হ্যাঁ। এটা বুঝতে পেরেছো যে ওয়াচিংটা কিন্তু ভার্বের থার্ড ফর্ম হিসেবে ওখানে ওয়াজড বসবে। বি হলো ঠিক আছে, কিন্তু ওয়াজড হবে। হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার বুঝলাম। 2 নম্বর রুল নিয়ে অত ঝামেলা কিছু নেই, অত কিছু টাফ বিষয় নেই। যা সমস্যা ওই ওয়ানেই ঘটে, সেই ইন্টারোগেটিভেই হোক আর অ্যাসার্টিভেই হোক। স্যার আরেকটা দুটো দিয়ে দেবেন যদি, পারছি কিনা দেখি। এই রুল 2 আরেকটা থেকে? রুল। আচ্ছা আচ্ছা দিচ্ছি, দাও। হ্যাঁ রোল থেকে আর একটা দিয়ে দিন। কঠিন দেখে স্যার এই নোটসটা এত সুন্দর হচ্ছে, মানে আপনার লেখাটা লাল করে দিচ্ছেন, কি ভালো বোঝাচ্ছে কি বলবো। বাহ বাহ,
পরীক্ষায় পারলেই হলো। না না না, প্রেজেন্টেশনটা খুব সুন্দর হচ্ছে, তাই জন্য বলছি। মনে থাকার জন্য আরো ভালো হবে ওটা। স্যার এই দুটো তো অ্যাক্টিভ থেকে প্যাসিভে করলাম, এবার প্যাসিভ থেকে অ্যাক্টিভে যদি কিছু করা যায় তো সেটা এটা মানে খুব একটা আসলে প্যাসিভ, আমি এটা জানি এটা এটা সাধারণত প্যাসিভ টু অ্যাক্টিভ দেয় না পরীক্ষায়, কারণ এটা তো এমনি ইজি, আর এটা নিয়ে অত ঝামেলা হয় না। ঠিক আছে, তবু আরেকটা দিয়ে দিচ্ছি। দেখো দুটো দিয়ে। দুটো দিয়েছি, হ্যাঁ। হয়ে গেলে বলবে। হয়ে গেছে। স্যার হয়ে ডালিয়া। গেছে। হ্যাঁ স্যার হয়ে গেছে। প্রিয়াঙ্কা। কোয়েলি, বলো। The wall হুম is being built হুম uh, বাই দা by the mason. ম্যাসন। হ্যাঁ, কি ঠিক বলেছি তো? সবার ঠিক হয়েছে তো? ও বলেছে দ্য ওয়াল ইজ বিং বিল্ট বাই দ্য ম্যাসন। সে বিল্ড টিটাই হবে, এটা সেকেন্ড না, B2 না, বিল্ডটা? না, বিল্ট বিল্ট টি হচ্ছে থার্ড ফর্ম, ডি ও মানে তোমার বিল থেকে বিল্টই হয়, দুবারই বিল্ট। ও V2 V3 both built. হুম। নেক্সট তাহলে বলো। স্যার পরেরটা আমি নম্বরটা। বলছি। বলো। I was reading a story book. বাহ, একদম কারেক্ট। এটা কিন্তু প্যাসিভ টু অ্যাক্টিভ হলো। স্যার আমি যাচ্ছি। লিভ করবে? স্যার লেফট হলো। হ্যাঁ, আমার কোথায় ক্লাস যাচ্ছ? আছে। ক্লাস ও আছে স্যার। আচ্ছা, ঠিক আছে। আই ওয়াজ রিডিং আ স্টোরি বুক, ঠিকই বলেছে। মিট আই হয়ে গেল, ওয়াজ বসলো, রিডের সাথে আইনি যোগ হলো, বিং তো আর আসবে না যেহেতু অ্যাক্টিভ ভয়েস করছি, উল্টোটা করছি। স্টোরি বুক বসে গেল। ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে, এবার আমরা তাহলে রুল 2 হয়ে গেল, রুল 3 তে যাব। তাও তো এটাকে সেভ করে রাখি, এই পেজে আর লেখা যাচ্ছে না। আপনি দুটো ফোন ইউজ করছেন, আমাদের সামনে একটা ফোন ধরছেন আর একটা ফোনে ক্লাস করছেন। না তো, একটাই ফোনে হচ্ছে। হ্যাঁ, দুটো ফোন কি স্ক্রিনটা করে চেঞ্জ হবে? করেছে। স্ক্রিনটা আমাদের শেয়ার করে স্যার তো দিই। এরকম স্ক্রিন শেয়ার করলে খাতা পেন নিয়ে লেখেন না, এটা আনেন না, ওই জন্য জিজ্ঞাসা করছি। স্ক্রিন শেয়ার করলে কি হয়? মানে খাতা পেনে লেখেন, মানে এই বোর্ডটা আসে না, ওই জন্য ও জিজ্ঞাসা করছি। আচ্ছা, ও না না, তো স্ক্রিন শেয়ার কর। ল্যাপটপ হলে ভালো হতো, আমার ল্যাপটপের ব্যাটারিটা তপন খারাপ স্যারের হয়ে কথা গেছে। বলছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্যার তো তপন খাতা স্যার পেন- সেই আদিকালের জমানার ফোন ইউজ করে। একদম একদম তাই বলছি। এখানে সব সুযোগ মানে সুবিধা আছে, দেখো ল্যাপটপের মতো। হুম, আমার ল্যাপটপের ব্যাটারিটা না খারাপ হয়ে গেছে। ফোন চেঞ্জ করতে বলে বলে আজ পর্যন্ত করানো গেল না। হ্যাঁ, না এখন সব ফোনেই তো হয়ে যায়, ওই জন্য তো ল্যাপটপটা আর ইউজ না হয়ে ব্যাটারিটা গেল, আর
অনেক দাম বলছে এখন ব্যাটারিটা সাথে, যদিও বাড়িতে ইনভার্টার আছে, ব্যাটারি না দিলেও এটা চলবে, স্যার কিন্তু কিসে করছেন? এই পেজটা কি মাইক্রোসফটে? হ্যাঁ মাইক্রোসফট। ল্যাপটপটা চালালে না মেয়েটা যা করে, এসে ল্যাপটপে একদম সব গন্ডগোল করে দেবে, ওই জন্য আর আমি অন করি না সহজে। সব কি টি গুলো টিপে তার 12টা বাজিয়ে দেবে, ওরা যেন হারমোনিয়াম পেয়েছে ওটাকে। স্যার এবার নেক্সট কবে ক্লাস আছে স্যার? সোমবার নেব। এই সোমবার? হ্যাঁ মানে কাল বাদ দিয়ে পরশু? হ্যাঁ, কেন? কি আনন্দ, দুবার করে নেবেন স্যার, কি ভালো। না ওই দুবার হচ্ছে। না না দুবার করে নেবেন না, উনি এবার থেকে সোমবারটা কন্টিনিউ করবেন। এই হ্যাঁ। সপ্তাহে এটা শেষ হয়ে গেল, নেক্সট সপ্তাহে সোমবার এবার থেকে অসুবিধা স্টার্ট। হচ্ছে গো, সব পড়াটা থাকে তো খুব ঝামেলা, এই বাড়ি ঢুকতে ঢুকতে দেরি হয়ে যায় আর সমস্যা হয়। স্যার একটা কথা বলবো, হ্যাঁ বলো। আপনার সাথে আমাদের যোগাযোগটা না খুবই মানে অনুন্নত, ঠিক আছে, পরিবহন ব্যবস্থা উন্নত নয়। যেমন কি বললে? আপনার সাথে ধরুন ক্লাস হলো, সারা সপ্তাহে আর কোনো কন্ট্যাক্ট নেই। কন্ট্যাক্ট বলতে আপনি কিছু টাস্ক ফাক্স দেন না, একটু দেবেন স্যার, তবে তো যোগাযোগটা থাকবে। না গো, ওই ক্লাস নেওয়ার পরে না আর অনেক দিকে আসলে মাথা দিয়ে ফেলি, যার জন্য সমস্যা। একটু দিয়ে দিলেন আর পরে অ্যান্সার কি এই তো পাঠিয়ে আজকে দিলে ভয়েস চেঞ্জ করাচ্ছি, ভয়েস চেঞ্জ গুলো আর টাস্ক দিলে তো সেগুলো দেখি তো, দিলাম তো আগের সপ্তাহে তো হলো মনে হয়, সেই এক্সারসাইজ গুলো ছবি টবি তুলে দিলাম যে। এবারে এবারে ভয়েস চেঞ্জে কিছু এক্সারসাইজ দেবো সপ্তাহে, ওগুলো করবো, ঠিক আছে, বুঝলে? বাড়িতে বাচ্চা থাকলে না অনেক সমস্যা, অনেক কিছু চাইলেও করতে পারি না, হয় না তো কি করবো, চেষ্টা আপনি করি কি করার। আপনি কি বাচ্চার কাজ করেন? বাচ্চার কাজ না করলেও বাচ্চা আমাকে ছাড়ে না বাড়িতে দেখতে পেলে, খুব মুশকিল। বাথরুমে গেলেও দরজার সামনে গিয়ে দরজায় ধাক্কা মারবে, ছাদে পুজো করতে গেলেও সেখানে পেছন পেছন গিয়ে আমি যদি উপুর হয়ে গড় করি, ও উপুর হয়ে পড়ে থাকবে, আমি যতক্ষণ না উঠবো উঠবে না। কত বয়স? ওই জন্য বলে স্যার, ওই জন্য 1.5 বলে বছর। মেয়েরা সব থেকে বেশি তার বাবাকে ভালোবাসে, ঠিক আছে। সে তো বুঝতে পারছি, সমস্যা করে উঠলে নামবে না, জামা প্যান্ট পরলে ভাববে আমি বেড়াতে নিয়ে যাবো, লুকিয়ে লুকিয়ে যেতে হয়, সমস্যা। বাড়িতে ফিরলে টিফিন কোটোটা কাঁধে নিয়ে ঘুরতে শুরু করবে, যেন অফিস যাচ্ছে, মানে টিফিনের ব্যাগটা আর কি। এমন কাঁদবে না মানে বমি করে ফেলবে। মেয়ের বয়স এই তো কত? সবে 1 বছর 6 মাস হয়েছে তো, 6 মাস, হ্যাঁ 6 মাস, ওই 7-8 মাস হয়েছে ধরো, 1 বছর 8 মাস এরকম। আচ্ছা। মানে যখন যাকে পাগড়াবে না, তার মোটামুটি আমাকে যেদিন পাগড়ায়, আমাকে রাতে এসে হয় বলিনি মালিশ করতে হয় হাতে, নাহলে প্যারাসিটামল খেতে হয়, এরকম অবস্থা করে দেয়, নামবেই না, আর কারুর কাছে যাবেই না, যেন আমি একাই ঘুরতে নিয়ে গেছি, অথচ সবাই রয়েছে বাড়ি, আর কারুর কোলে যাবেই না, তুমি বাইরে গিয়ে কিছু খেতেও পারবে না, না খেয়ে চলে আসতে হবে। কোলে নিয়ে আমার হাত দুটো পুরো মানে ব্যথা হয়ে, মানে যন্ত্রণায় ছেড়ে যায়, মানে হাত থেকে উপরে যাবে এরকম অবস্থা হয়, তবু নামবে না, কিছু করার নেই। যাই হোক, ভালো লাগে, এটা অভিযোগ নয়, করুক। এটা আর ফিরে পাবেন না স্যার, বাচ্চা তো করবেই তো। 3-4 বছর পর এটা আর ফিরে পাবেন না। সেই Miss ফিরে করতে পাবো না। পারবেন না। এখন হয়তো স্কুলে যখন ভর্তি হবে বলবি বাবা চলো যাই, পরে যখন বড় যাবে বলবে বাবা তো আগার কলেজে যেতে হবে না, আমার অনেক বন্ধু বান্ধব আছে। বাবাকে হটিয়ে দেবে, বলে বাবা যাও 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 যাও, ও আমি ঠিক যেতে পারবো, তুমি যাও, আর সঙ্গে গল্প করবে কে জানে। তখন বলবে, প্লিজ এভাবে যেও না, আমার মান সম্মান থাকে, পেছন পেছন ঘুরঘুর করো না। সৌরভ গাঙ্গুলি বলছে, বলে আমি আমার মেয়ের কলেজে দিতে গেলে অনেক দূরে একটা গাছের নিচে আমাকে দাঁড় করে রাখে, এখানে দাঁড়িয়ে থাকো, আমার সাথে আর যাবে না। তাহলে সৌরভ গাঙ্গুলির মেয়ে তো আমার বিদেশের কলেজে পড়েছে, ব্যাপারই আলাদা। যাই হোক, রুল 3 দেখো লিখলাম, দেখতে পাচ্ছ তো?
হ্যাঁ স্যার। ফার্স্টেরটাই একটু গুলিয়ে যাওয়ার মতো, এগুলো তো তাও করা যাবে। কোনটা? ফার্স্টেরটা? হ্যাঁ, ফার্স্ট রুলটাই একটুখানি। এটাও গুলোবে, দেখো না, দাঁড়াও, এটারও প্যাসিভের গল্প আছে। দেখো, প্রথমে বলছে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ যদি থাকে, অথবা হ্যাড থাকবে, যে কোনো একটা থাকবে। হ্যাভ হ্যাজ থাকা মানে প্রেজেন্ট টেন্স, হ্যাড থাকা মানে পাস্ট টেন্স। তারপর V3 প্লাস অবজেক্ট। এবার দেখো, প্যাসিভ ভয়েসে যখন যাচ্ছি তখন কি হচ্ছে, অবজেক্টটা চলে এলো প্রথমে। এবার হ্যাভ হ্যাজ থাকলে ওই হ্যাভ হ্যাজ এর মধ্যেই বসবে, হ্যাড বসবে না। কিন্তু হ্যাভ হ্যাজ থাকলে হ্যাভ হ্যাজ এর মধ্যেই বসবে, আর হ্যাড থাকলে হ্যাডই বসবে, হ্যাভ হ্যাজ আসবে না। ঠিক আছে, হ্যাভ হ্যাজটা হচ্ছে প্রেজেন্ট আর হ্যাডটা হচ্ছে পাস্ট টেন্স। তারপর বিন আসবে, BEEN বিন। তারপরে V3 যেমন ছিল বসে যাবে, প্লাস বাই দিয়ে সাবজেক্টটা চলে আসবে। এবার যে প্রশ্নটা দিয়েছি, হি হ্যাজ ড্রন এ পিকচার, দেখতেই পাচ্ছ। তাহলে প্রথমে আছে কি, হি হচ্ছে সাবজেক্ট, হ্যাজ ড্রন হচ্ছে তোমার ভার্ব, আর এ পিকচার হচ্ছে অবজেক্ট। তাহলে প্রথমে হবে কি, এ পিকচার। এ পিকচারের উপর কি হয়? হ্যাড বিন, হ্যাড বিন হবে না, হ্যাড বিন ড্রন, হ্যাজ বিন হবে। হ্যাজ বিন হবে স্যার, হ্যাজ হ্যাজ বিন ড্রন বাই হিম। ও Has, হ্যাড has. হ্যাজই থেকে যাবে। হ্যাজ বিন ড্রোন বাই হিম। A picture has been drawn by, তাই তো, এইটা হ্যাজ বিন হবে, এটা মনে রাখতে হবে, যেহেতু এটা প্যাসিভ ভয়েসে নিয়ে গেলাম। সেম জিনিস হবে পরেরটা, এ ফ্ল্যাট। এখানে কিন্তু আর হ্যাজ হবে না বা হ্যাভ হবে না, এখানে একদম ডাইরেক্ট হ্যাডই হবে। হ্যাডই হবে। হ্যাড আছে, হ্যাড বসে যাবে। হ্যাড বিন বট বাই দেম। এই কোথায় হ্যাভ হয় আর কোথায় হ্যাজ হয়, এইটা কিন্তু খেয়াল করতে হবে। ধরো একটা সেন্টেন্স বলছি, যদি এরকম থাকে, ধরো এরকম দিল যে উই হ্যাভ killed a snake। এটাকে যখন আমি প্যাসিভ ভয়েসে নিয়ে যাব, প্রথমে তো স্নেক হলো, এবার বলো তো কি হবে? হ্যাজ হবে, হ্যাজ বিন। হ্যাজ বিন হবে। হ্যাজ বিন হবে। এটা কিন্তু খেয়াল থাকে জানো, কেন হ্যাজ বিন হলো, হ্যাভ বিন কেন হলো না? স্নেক আছে, এটা উই আই উই থাকলে হ্যাভ হবে। হ্যাঁ, থার্ড পার্সন সিঙ্গুলার হলে একমাত্র হচ্ছে হ্যাজ, আর আদার্স সব ক্ষেত্রেই হ্যাভ হয়। সেহেতু স্নেক যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার, সেই জন্য কিন্তু হ্যাজ বিন হলো। এটা মাথায় রাখবে, কোথায় হ্যাজ হয় আর কোথায় হ্যাভ হয়। আর হ্যাড এর ক্ষেত্রে তো ইজি, বসেই যাবে, কোনো চাপ নেই। হ্যাঁ, এটা কিন্তু অ্যাক্টিভ থেকে আমরা প্যাসিভ করলাম। এইবার আবার সেই পুরনো জিনিসে ফিরে যাই, এবার প্যাসিভ টু অ্যাক্টিভ করবো আমরা। করো দেখি, তিনটে দিয়েছি। হ্যাঁ, মাই পেন হ্যাজ বিন স্টোলেন, মাই পকেট হ্যাজ বিন পিকড, আর হচ্ছে আই হ্যাভ বিন ইনভাইটেড টু দ্য পার্টি। তিনটের মধ্যে একটা সিমিলারিটি আছে, যে বিন দিয়ে প্রশ্নটা দিয়ে দিয়েছে। যখনই বিন দিয়ে কোনো ভয়েস চেঞ্জ করতে দেবে, তার মানে বুঝে নিতে হবে প্যাসিভে আছে। হ্যাঁ, বিন দিয়ে কখনো অ্যাক্টিভ থাকে না, কারণ পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ হয়ই না। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ করাই যায় না।
সবসময় বিন যখনই থাকবে বুঝে নিতে হবে যে এটা প্যাসিভ ভয়েসে আছে। এবারে আমাকে অ্যাক্টিভ করতে হবে, যদি অবজেক্ট থাকে ভালো, না হলে উজ্জ থাকলে নিয়ে আসতে হবে। বলো একজন এক একটা। এখানে কি থিফ হবে? থিপ থিপ হ্যাঁ, নাও দিতে মানে- পারো, পেন চুরি করতে। আর তো চোর অ্যাকচুয়ালি তো যে চুরি করে তাকেই চোর বলে। তুমি এখানে সামওয়ান দিয়েই করো বা সামবডি দিয়ে করো, কে করেছে তো জানি না। Someone has stolen my pen. সামওয়ান হ্যাজ স্টোলেন My pen. মাই পেন, হ্যাঁ একদম ঠিক বলেছো। অনিন্দিতা বললে? হ্যাঁ স্যার। আচ্ছা, একদম ঠিক বলেছো। যদি সামান দিয়ে করা যেতেই পারে, এটা যেহেতু পেনের ব্যাপার, এমন কিছু নয়। সোনার জিনিস টিনিস হলে নয় ঠিক ঠিক বললে আর কি। সামান্য পেন বাচ্চাটা কেউ চুরি করতেই পারে ক্লাস। তাহলে চুরি করার রোগটাকে কি বলে? হ্যাঁ, চুরি করার ম্যানিয়াকে কি বলে? যার চুরি করা স্বভাব বা চুরি করা একটা রোগ এক ধরনের, মানে সবার ক্ষেত্রে নয়, কেউ স্বভাবে করে কেউ অভাবে করে। চুরি করার রোগ যেটা, সেটাকে কি বলে ইংরেজিতে এক কথায়? ক্লেপ্টোম্যানিয়া। ক্লেপ্টোম্যানিয়া। আগের দিন তো বললাম, সব ভুলে যাচ্ছে এরা। ক্লেপ্টোম্যানিয়া। এখানে সামওয়ান বা সামবডি দিয়ে করতে পারো। হ্যাজ স্টোলেন মাই পেন, বোঝা গেল? যেহেতু হ্যাজ বিন আছে, তাহলে আমার এখানে যে কোনো হ্যাভ এর মধ্যে একটা রাখতে হবে। তা সামওয়ান বা সামবডি যখন বলছি থার্ড পারসন সিঙ্গুলার, তাই আমরা হ্যাজই রাখবো। আর ভিত্তি তো স্টোলেন রয়েছে, মাই পেন বসে গেল। মাই পকেট হ্যাজ বিন পিকড, এটা নার্গিস বলবে। নার্গিস আছো? বলবো? হ্যাঁ স্যার বলো আছে। বলো। Someone wrong. has picked my pocket. সামওয়ান Someone has Someone picked. has my pocket. হ্যাঁ, সামওয়ান হ্যাজ পিকড মাই। My pocket. আমি বডি দিয়ে করেছি, সামবডি হ্যাজ। হ্যাঁ হবে হবে, অসুবিধা নেই। হ্যাঁ হতেই পারে, সামবডি সামওয়ান একই ব্যাপার, যেখানে একটা করলেই হবে। ঠিক আছে, নেক্সট বলো। সুনন্দা বলো। স্যার একটু দাঁড়ান, বলছি। হুম হুম দ্য পার্টি, আগে তো দ্য পার্টি আসবে, তারপর হচ্ছে হ্যাভ বিন, হুম। তারপর হ্যাভ বিন আসবে না হ্যাড বিন আসবে? স্যার হ্যাভ বিনই আসবে। হ্যাভ বিন ইনভাইটেড। বিন কি করে আর আসবে? বিন তো আর আসবে না, আমি তো প্যাসিভ টু না, বিন তো অ্যাক্টিভে আসবে যাচ্ছি। না, বিন তো প্যাসিভেই আছে। আচ্ছা, আই হ্যাভ বিন ইনভাইটেড টু দ্য পার্টি, আমাকে পার্টিতে নিমন্ত্রণ করেছে। কে করেছে গো? সামওয়ান, এনিওয়ান। কেউ তাহলে একজন তুমি তো করেছে জানো বা না কে somebody- করেছে। কেউ একজন করেছে তো, সামওয়ান বা সামবডি। তাহলে এখানে সামওয়ান বা এখানে নেই তো, সামবডি। কে করেছে বলা নেই, তাহলে আমাকে সামওয়ান আনতে হবে। তারপরে Someone বলো। বা somebody হুম। have invited. হ্যাভ হয় না, সামওয়ান মানে তো একজনই হলো, থার্ড পারসন সিঙ্গুলার। তাহলে হ্যাজ। has হবে, has invited হ্যাঁ। invited the party. ইনভাইটেড মি, আইটা মি হয়ে গেল। তার
তাহলে তুমি স্যার একটু দাঁড়ান, আমি কিন্তু একদমই বলছিলে someone যে has in me party, কেন someone এলো? কারণ এখানে কে দিয়ে বুঝে যাবে যে কে কে ইনভাইট করেছে জানি না, someone কে চুরি করেছে জানি না, someone কে আমার পকেট মারি করেছে জানি না, সেটাও someone। তো যখন প্যাসিভ ভয়েস থাকবে তখন তো আমাকে সাবজেক্ট খুঁজতে হবে, সেই জন্য কে দিয়ে প্রশ্ন করবে। পার্টি হবে না না? বলো। আমি করেছিলাম সামওয়ান দ্য পার্টি হ্যাড ইনভাইটেড মি। না, সামওয়ান দ্য পার্টি তো হবে না, টু দ্য পার্টি তো আলাদা। প্রিপোজিশন যখনই থাকবে ওটাকে সবসময় ধরে শেষে লিখে দেবে, টু দিয়ে বা যে কোনো প্রিপোজিশন দিয়ে যদি কিছু থাকে। Someone has invited me to the party, someone to the party হবে না, someone has invited me to the party। ক্লিয়ার? রুল 3 তাহলে বোঝা গেল? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। তাহলে রুল 4 কি আজকে ধরবো? হ্যাঁ, 4টেই করুন। স্যার স্যার কতগুলো আছে স্যার? কতগুলো রুল আছে? এই 4টে বেসিক রুল, এর উপর দাঁড়িয়ে পুরো ভয়েস থাকবে। এটা করে নাও। 4 নম্বর রুলটা করিয়ে দিই। এটা একটু লেখাটা বড় হচ্ছে, কিন্তু জিনিসটা খুব কঠিন নয়, সোজা। Okay. দেখো রুলটা একটু বড় দেখতে লাগছে। প্রথমে দেখো সাবজেক্ট থাকছে, তার সঙ্গে কিন্তু হয় শ্যাল অথবা উইল এর মধ্যে একটা থাকবে, অথবা যে মডেল অক্সিলারি ভার্ব গুলো লিখেছি, ক্যান, কুড, মে, মাইট, শুড, উড, মাস্ট, এগুলোর মধ্যে যে কোনো একটা থাকবে। প্লাস V1 প্লাস অবজেক্ট। এই যদি ফরমেশনে থাকে, প্যাসিভে যখন নিয়ে যাব, অবজেক্টের সাবজেক্ট হবে, তার সঙ্গে শ্যাল উইল থাকবে, শ্যাল উইলের মধ্যেই বসবে, ওটা ব্র্যাকেট দেওয়া আছে ওই জন্য। শ্যাল উইল থাকলে ওর বাইরে কিছু বসবে না, সাবজেক্ট অনুযায়ী শ্যাল বা উইল বসবে। তারপরে দেখো ক্যান থাকলে ক্যান বসবে, কুড থাকলে কুড, মে থাকলে মে, মাইট থাকলে মাইট, শুড থাকলে শুড, উড থাকলে উড, মাস্ট থাকলে মাস্ট, যা থাকবে সেটাই বসবে। প্লাস বিইবি যোগ হবে, বিইবি প্লাস V3 প্লাস ওই সাবজেক্টটা অবজেক্ট হয়ে চলে আসবে। এতগুলোর মধ্যে কিন্তু যে কোনো একটাই থাকবে, এতগুলো কিন্তু থাকবে না, নিয়মটা একই, কিন্তু যে কোনো একটা থাকবে। শ্যাল উইল থাকলে ওর মধ্যে লিখবে, বাকিগুলো থাকলে যেটা থাকবে সেটাই বসিয়ে দেবে। ক্যান থাকলে ক্যান বসিয়ে দেবে, কুড থাকলে কুড বসিয়ে দেবে, এইভাবে থাকবে।
লেখাটা হয়ে গেলে আর দুটো সলভ করো, করে উত্তরগুলো বলো। স্যার ফার্স্টেরটা কি দ্য প্রবলেম উইল বি সলভড বাই হিম? একদম ঠিক বলেছো। আজকে তুমি মন নিয়ে ক্লাস করছো, অন্য দিন এদিক ওদিকে থাকো, হয় না। আর উত্তরগুলো একদম সঠিক বলছো। দ্য প্রবলেম হচ্ছে অবজেক্ট, তাহলে প্রথমে চলে এলো দ্য প্রবলেম। এবার শ্যাল উইলের মধ্যে উইল আছে, উইল বসে গেল, আর বিইবি বসবে, তারপরে V3 সলভের সাথে ইডি যোগ করলে সলভড বাই হিম। ঠিকই বলেছে। বাকিরা দেখো, যদি না বুঝতে পারো বলো, নাহলে 2 নম্বর অপশনটা মানে এটাই করবো, এক্সাম্পলটা। স্যার ক্যানটা তো ক্যানই থেকে যাবে, তাই তো? ক্যানই থেকে যাবে। তাহলে এ সং ক্যান বি সাং বাই সাং, বাই SUNG, সাং বাই হিম। না, হিম তো হবে না, সি থাকলে কি হয়? সি থাকলে হার। সং ক্যান বি সাং বাই হার। এবার কি থাকলে কি হয় একবার লিখে নাও না। হি থাকলে হিম হয়, সি থাকলে হার হয়, দে থাকলে দেম হয়। আসলে অনেকদিন প্র্যাকটিস নেই তো ইংলিশটা, ওই জন্য একটু গন্ডগোল হচ্ছে। ঠিক হয়ে যাবে প্র্যাকটিস। একটু লিখে নিও, লিখে নিলে দেখবে মনে থেকে যাবে। একদম ঠিক বলেছো, এটা উত্তর ঠিক বলেছো। এ সং ক্যান বি হবে, আর সিং এর থার্ড ফর্ম করলে সাং হবে বাই হার। ঠিক আছে, নিশ্চয়ই এই দুটো বুঝতে পারি, অসুবিধা নেই। স্যার তাহলে যা মানে ভাব থাকবে সেটাই বসে যাবে, তাই তো? সেটাই বসে যাবে, শুধু স্যালুইলটা দেখে বসিও। হ্যাঁ, স্যালার উইলটা একটু দেখে বসিও, বাকি সব বসে যাবে যেরকম আছে। এটারও প্যাসিভ সেরকম কিছু ইম্পর্টেন্ট নয়। ওই 1 আর 3 হচ্ছে প্যাসিভ নিয়ে খুব ঝামেলা হয়। তবু একটা প্যাসিভ দিচ্ছি, এটা করো, তারপর বাড়ির কাজ দেবো। স্যার ওটা সলভ হবে তো? সলভড দ্য প্রবলেম। হ্যাঁ, তাই হবে। দ্য প্রবলেম উইল বি সলভড বাই হিম। আর এটা হবে তোমার song can be sung by her. Can be, ঠিক আছে। এবারে আরেকটা দিচ্ছি, প্যাসিভে আছে। All orders will be executed promptly. এটা করো। স্যার এক্ষেত্রে কি অবজেক্টটা সামনে আসবে, মানে প্রম্পটলিটা সামনে আসবে? এটা আগে বলো, অ্যাক্টিভ ভয়েসে আছে না প্যাসিভ ভয়েসে আছে? প্যাসিভে আছে, বি আছে যেহেতু। তার মানেটা কি বলো? অল অর্ডারস উইল বি এক্সিকিউটেড প্রম্পটলি। সমস্ত নির্দেশ, প্রম্পটলি মানে হচ্ছে তৎক্ষণাৎ আর কি। এক্সিকিউট মানে কি বলবো, বাংলায় কি বলে? ক্যারি আউট, এক্সিকিউটকে বাংলায় কি বলে? ডালিয়া আছে না চলে গেছে? ডালিয়া আছে তো। মানে সমস্ত নির্দেশগুলি তৎক্ষণাৎ প্রয়োগ করা হবে, ধরো এরকম বলছে। এক্সিকিউট করা মানে ধরো প্রয়োগ করা হচ্ছে, তাহলে কে প্রয়োগ করবে? ভার্বকে কে দিয়ে প্রশ্ন করবে? হ্যাঁ, আমি জিজ্ঞেস করছিলাম ওই এক্সিকিউটিভের বাংলাটা।
প্রয়োগ করা অর্থে বলছি, প্রয়োগ করা ধরো বলছি, কার্যকর করা। কার্যকর করা, হ্যাঁ। তাহলে সমস্ত নির্দেশ দ্রুত মানে তৎক্ষণাৎ কার্যকর করা হবে বা প্রয়োগ করা হবে, কে করবে সেটা কিন্তু বলা নেই। তার মানে এখানে অবজেক্টটা উজ্জ্বল আছে, তাই তুমি প্রম্পটলি আগে লিখতে পারো না। কারণ যদি আমি অবজেক্ট না পাই তাহলে আমি তো এই সেন্টেন্সের মধ্যে থেকে কোনো জিনিসটাকে আগে লিখতে পারবো না। স্যার এটা কারোর দ্বারা হবে, হ্যাঁ সামওয়ান একজন নয়, এটা উই ধরে করো, উই ধরে করো এটাকে, এটা সামওয়ান ধরে করো না। একজনের ক্ষেত্রে তো আর কোনো অর্ডার প্রযোজ্য হয় না। উই থাকলে তো শ্যাল হবে। বলো এটা এক্সিকিউট অল অর্ডার। এটা যেহেতু একটা মানে শ্যালও হতে পারে, কিন্তু এটা আমরা শ্যাল করবো না এই কারণেই, কারণ একটা অর্ডার প্রয়োগ করার কথা বলা হচ্ছে। তার মানে এটা একটা বলবো উই উইল এক্সিকিউট প্রম্পটলি অল অর্ডার্স। এক্সিকিউট প্রম্পটলি হবে না, প্রম্পটলি এক্সিকিউট অল অর্ডার হবে। প্রম্পটলি যেরকম আছে সেটাই রেখে দাও, প্রম্পটলি শেষে বসবে। উই উইল এক্সিকিউট অল অর্ডার্স প্রম্পটলি। হ্যাঁ, এবার এক্সিকিউটের পরে তুমি সাবজেক্টটাকে লিখে দাও, অল অর্ডার্স প্রম্পটলি। শুধু উইল হলো, এখানে কিন্তু আর উইল বি করা যাবে না। উই উইল এক্সিকিউট অল অর্ডার্স প্রম্পটলি, শুধু উইল হলো। আর এখানে যেহেতু কোনো এখানে যেহেতু কোনো অবজেক্ট ছিল না, সেই জন্য কিন্তু আমরা উই এর সাহায্য নিলাম। আর অর্ডার্স এর ক্ষেত্রে যেহেতু এটা আমরা কোনো নির্দেশ মানা বা কোনো উপদেশ মানা জোর দিয়ে কিছু বোঝাচ্ছে, সেই জন্য শ্যাল ইউজ না করে আমরা উইলই রেখে দেবো। উই এর পর সাধারণত শ্যালই হয়, কিন্তু এখানে কেন শ্যাল হবে না? কারণ এটা কোনো নির্দেশের কথা বলা হচ্ছে, সেই জন্য। কোনো কিছু জোর দিয়ে বোঝাতে বা নির্দেশ উপদেশ এইগুলো বোঝাতে গেলে অনেক সময় উই এর পর আমরা উইল ইউজ করে থাকি। আমি কাজটা করবোই জোর দিয়ে যদি বোঝাই, আই উইল ডু দ্য জব বা আই উইল ডু দ্য টাস্ক, কিন্তু আই শ্যাল এমনি আদারওয়াইজ এমনি নর্মাল ক্ষেত্রে কি হয়, আই শ্যাল হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে এই চারটে বেসিক রুল হচ্ছে আমার ভয়েস চেঞ্জের। এর উপর বেস করেই ইন্টারোগেটিভ সেন্টেন্স আসবে, এর উপর বেস করেই আদার্স যে সমস্ত নিয়ম কানুন গুলো আছে সব আসবে। হ্যাঁ, এটা তো শুধু গেল অ্যাসার্টিভের নিয়ম। এবার অ্যাসার্টিভের ওপরে সবকিছুই একই থাকবে, শুধু খালি প্রশ্নবোধক বাক্য হলে যা হয় আর কি, হেল্পিং ভার্বগুলো এগিয়ে যাবে। যেখানে হেল্পিং ভার্ব নেই সেগুলোর ক্ষেত্রে হেল্পিং ভার্ব নিয়ে আসতে হবে, আর দেয়া থাকবে তোমাকে উত্তর লেখার সময় খেয়াল করতে হবে। সেগুলো নিয়ে আমরা আবার একদিন ক্লাস করবো, এর পরে ক্লাসটা করবো। একদিনে তো সব করানো যাবে না। এই যে চারটে রুল শিখলে, এই চারটে রুলের উপরে আমি কিছু হোম টাস্ক তোমাদেরকে দিয়ে দেবো। এগুলো আগে একটু ফলো আপ করে মোটামুটি বেসিক নলেজটা তৈরি হয়ে গেলে তারপর আস্তে আস্তে আমরা টাফ যেগুলো আছে তার মধ্যে কিছু আজকে হলো। মানে এখনই দেবেন করতে? না, এখন আর দেবো না, কারণ আমাকে অফ হতে হবে। আর গ্রুপে দিয়ে দেবেন নাকি? আমি গ্রুপে দিয়ে দেবো, পরের দিন ডিসকাস করে দেবো, ঠিক আছে? আমি গ্রুপে দিয়ে দেবো, পরের দিন ডিসকাস করে দেবো। উপরেই দেবেন স্যার? হ্যাঁ, আজকে যেগুলো হলো এর উপরেই দেবো।